সো তুমি যদি আজকের ক্লাসটা করো তোমার কাছে 3টা চ্যাপ্টার একদম পানির মতো সহজ পর্যন্ত আমরা মানে এই যে গরু ছাগল হাঁস মুরগি এইগুলো নিয়ে জানছি, গাছ নিয়ে জানছি। আজকে আমরা নিজেদেরকে নিয়ে জানবো এবং নিজেদের যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের এই যে কানেকটিভ টিস্যু অথবা যোজক টিস্যু। এটা দেখে তোমাদের বোঝা উচিত যে এখনকার টপিক কি, সেটা হচ্ছে যোজক টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু, এই টপিকটা নিয়ে তোমাদের টোটাল 3টা চ্যাপ্টার আছে। চ্যাপ্টার 2, চ্যাপ্টার 7 অ্যান্ড চ্যাপ্টার 6। এই 3টা টপিক যদি তুমি ভালো করে পড়তে চাও, অর্থাৎ 3টা চ্যাপ্টারে যদি তুমি বস হইতে চাও, তাহলে এই যোজক টিস্যু, যেটাকে ইংলিশে বলা হয় কানেকটিভ টিস্যু, কানেকটিভ টিস্যু, এইটা সম্পর্কে তোমাকে ইন ডিটেলস ভালো করে জানতে হবে। সো তুমি যদি আজকের ক্লাসটা করো তোমার কাছে 3টা চ্যাপ্টার একদম পানির মতো সহজ হয়ে যাবে। আর তুমি যদি এইটাই না বুঝো তাহলে তোমার কাছে 3টা চ্যাপ্টারই কঠিন লাগবে, এবং 3টা চ্যাপ্টারই কিন্তু মোটামুটি ভালোই বড় চ্যাপ্টার। কথা ক্লিয়ার? সো আমার তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে ফার্স্ট টু লাস্ট পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। বায়োলজির যে মজাটা আছে সেই মজাটা নিতে পারবা, কারণ বায়োলজির যে টপিকটা তোমাকে সবথেকে বেশি মজা দিবে সেটা হচ্ছে এটা। যে টপিকগুলো আমরা সাধারণত বায়োলজি যখন পড়ি এতদিন পর্যন্ত আমরা মানে এই যে গরু ছাগল হাঁস মুরগি এইগুলো নিয়ে জানছি, গাছ নিয়ে জানছি। আজকে আমরা নিজেদেরকে নিয়ে জানবো এবং নিজেদের যে জিনিসটা নিয়ে জানবো সেটা হচ্ছে আমাদের এই যে কানেকটিভ টিস্যু অথবা যোজক টিস্যু। সো আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখো, এর আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে কানেকটিভ টিস্যু, এটা কত নম্বর চ্যাপ্টারে আছে? এটা 2 নম্বর চ্যাপ্টারের। তো 2 নম্বর চ্যাপ্টারের প্রাণী টিস্যু বা অ্যানিম্যাল টিস্যুর মধ্যে এটা কিন্তু আমাদের ডিসকাশন করা আছে। সো কানেকটিভ টিস্যুর মধ্যে প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করি যে কানেকটিভ টিস্যু বলতে আসলে কী বুঝি। চলো আমরা দেখি। দেখো, প্রথমে আছে যোজক। যোজক কলা। ইংলিশে কলাকে বাংলায় বলা হয় কলা, ইংলিশে সেটাকে বলা হয় টিস্যু। যোজক শব্দের অর্থ হচ্ছে জোড়া লাগানো। জোড়া লাগানো। জোড়া লাগানোকে ইংলিশে আমরা কি বলি বলো তো ভাইয়া? কানেকশন। ওই কানেকশন শব্দটা থেকে যেটা আসে সেটা হচ্ছে কানেকটিভ। জোড়া লাগানোকে কি বলা হয়? কানেকশন। কানেকশন থেকে যে শব্দটা আসে সেটা হচ্ছে কানেকটিভ টিস্যু। আমাদের বডিতে কিছু আছে যে জিনিসগুলোকে আমরা কানেকটিভ টিস্যু বলি, যারা একটার সাথে আরেকটার কি করে? কানেকশন দেয়। সো যারা কানেকশন দেয় সেই কানেকশনটাকে আমরা কি বলবো? কানেকটিভ টিস্যু। যেমন কানেকশনের কথা যদি আমরা বলি, আমরা প্রথমে আগের দিন যেটা বলছিলাম যে হাড্ডি, এই হাড্ডিটা এই জায়গার সাথে কি এটার এবং আপার পার্টের কি করছে? কানেকশন দিছে না? তাহলে এই যে যেহেতু কানেকশন দিল, মনে করো এখানে একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা এই যে এরকম, তাহলে এই হাড্ডিটা এই মাঝখানে দেখো, এই যে মাঝখানে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটা এটার সাথে একের সাথে কতটা কানেকশন দিল? 3-এর। তাহলে একের সাথে 3-এর যেহেতু কানেকশন দিচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে কী বলা হবে? কানেকটিভ। আমাদের বডিতে কিছু জিনিস আছে যারা আমাদেরকে কানেকশন দিতে হেল্প করে। সো কোন জিনিসগুলো সাধারণত আমাদেরকে কানেকশন দেয়? শুধু কি হাড্ডি আমাদের কানেকশন দেয়? মানে বোনস কি শুধুমাত্র আমাদেরকে কানেকশন দিবে? না, বোনস বাদেও কিন্তু আরও কিছু জিনিস আমাদেরকে কানেকশন দেয়। যারা আমাদেরকে কানেকশন দেয় তাদেরকে আমরা বলতেছি কানেকটিভ টিস্যু। তো এই জিনিসটাকে কি বলা হয়? এটাও কিন্তু একটা কানেকটিভ টিস্যু। লিগামেন্ট, টেন্ডন, এগুলোকে কি বলা হয়? কানেকটিভ টিস্যু। সো কানেকটিভ টিস্যু কি আমরা এটা বুঝছি। এখন আমাদের দেখতে হবে কি? দ্য ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যু। সো ক্লাসিফিকেশন অফ কানেকটিভ টিস্যু একটু দেখো। সেটা হচ্ছে কানেকটিভ টিস্যুর কিসের উপর বলতেছে? মাতৃকার পরিমাণ বেশি এবং কোষের পরিমাণ কি থাকে? কম থাকে। কানেকটিভ টিস্যুতে মাতৃকা মানে কি? ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের পরিমাণটা কি থাকে? বেশি থাকে। এবং এখানে সেল বা কোষের পরিমাণ কি থাকে? কম থাকে। ইন কানেকটিভ টিস্যু দ্য ম্যাট্রিক্স ইজ মোর অ্যান্ড সেল ইজ লেস। কানেকটিভ টিস্যুতে কোনটা বেশি থাকে? ম্যাট্রিক্স বেশি, আর সেল কি থাকে? কম থাকে। বলো ভাইয়া, ম্যাট্রিক্স কাকে বলে? পারবা? ম্যাট্রিক্স কাকে বলে? নতুন স্টুডেন্টের নাম কি? স্পৃহা, কি নাম? ইসরাত। বলো, ম্যাট্রিক্স কি জিনিস জানো? বা মাতৃকা কি জিনিস এটা জানো? এটা জানা উচিত। দেখো, মনে করো এটা একটা, আমরা যেটা বুঝাইছিলাম যে শরবত, শরবতের মধ্যে পানিও থাকে। আগে শোনো, পরে লিখো, সবাই লিখো, আমি এটা রেকর্ডেড আছে, ইউটিউবে দিয়ে দেবো, এখান থেকে লিখে নিও।
শরবত, শরবতে কোনটার পরিমাণ বেশি থাকে নাকি চিনি? তাহলে এই যে পানির পরিমাণ বেশি না, এই পানিটাকে বলা হয় ম্যাট্রিক্স। আমাদের সেলের ভিতরে বা কোষের মধ্যে তরল বা লিকুইডের পরিমাণটা কি থাকে, বেশি থাকে। ওই লিকুইড যে জিনিসটা থাকে ওই অংশটাকে কি বলা হয়, ম্যাট্রিক্স। আর ওর মধ্যে যেগুলো ভেসে থাকে, যেমন শরবতের মধ্যে চিনি ভেসে থাকে, সেরকম আমাদের সেলের ভিতরে মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, গলগি বডি এগুলো থাকে না, এগুলোকে কি বলা হয়, এগুলোকে বলা হয় অর্গানেলি অথবা অঙ্গাণু। কথা ক্লিয়ার? তাহলে এইখানে বলতেছে যে আমাদের যে কানেকটিভ টিস্যু আমরা দেখতেছি, আমরা জানি কি টিস্যু কাকে বলে, অনেকগুলো সেল মিলে যেটা তৈরি হয় সেটাকে কি বলা হয়, টিস্যু। তাহলে এইখানে বলতেছে যে এই টিস্যুতে আমাদের লিকুইডের পরিমাণটা কি থাকে, বেশি থাকে, আর আমাদের কিসের পরিমাণ কম থাকে, সেলের পরিমাণ কম। এটা কিন্তু তার অন্যতম গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। পরীক্ষাতে এটা আমি কেন বললাম, এই টাইপের কোশ্চেন মাল্টিপল চয়েসে দিতে পারে। মাল্টিপল চয়েস মানে কি, যে বহুপদী কোশ্চেন আসে না, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ফর কানেকটিভ টিস্যু, এই টাইপের কোশ্চেন করতে পারে, যে কানেকটিভ টিস্যুর ক্ষেত্রে বা যোজক টিস্যুর ক্ষেত্রে নিচের কোন বাক্যটা সঠিক। তো সেই জায়গায় দিয়ে দিতে পারে যে ম্যাট্রিক্সের পরিমাণ লেস অ্যান্ড সেলের পরিমাণ মোর। তাহলে কি এটা কি সঠিক নাকি ভুল? ভুল, কারণ এখানে ম্যাট্রিক্স থাকবে কি মোর অ্যান্ড সেল থাকবে কি লেস। কথা ক্লিয়ার আমরা বুঝছো? এবার এই কানেকটিভ টিস্যু যদি আমরা ক্লাসিফাই করি, তাহলে এটাকে কয় ভাগে ক্লাসিফাই করতে পারি, 3 ভাগে। প্রথমে কি আছে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। সেকেন্ড যেটা আছে সেটাকে বলা হয় স্কেলেটাল কানেকটিভ টিস্যু। স্কেলেটাল কানেকটিভ টিস্যু। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো তোমাদের বই অনুযায়ী কয় ধরনের কানেকটিভ টিস্যু আছে? তোমাদের বই অনুযায়ী কয় ধরনের কানেকটিভ টিস্যু আছে? 3 ধরনের। কি কি ভাইয়া? একটা হচ্ছে ফাইব্রাস কানেকটিভ টিস্যু। ফাইব্রাস শব্দটা কোন জায়গা থেকে আসছে বলো তো ভাইয়া? ফাইবার। ইশরাত বলতে পারবো ফাইবার শব্দের অর্থ কি? ফাইবার শব্দের অর্থ হচ্ছে সুতা। তাহলে আমাদের বডিতে কিছু কানেকটিভ টিস্যু আছে যে টিস্যুগুলোকে কি বলা হয়, সুতার মতো, সেই টিস্যুগুলোকে কি বলা হয়, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। তো ফাইব্রাস কানেকটিভ টিস্যুর একটা এক্সাম্পলের নাম কি, টেন্ডন এবং কি লিগামেন্ট। তুমি যদি একটু দেখো তো, টেন্ডন আর লিগামেন্টে আমরা গতদিনকে পড়ছিলাম, টেন্ডন কি লিগামেন্ট কি পড়ি নাই? টেন্ডন কাকে বলে? টেন্ডন হলো, আমরা কিভাবে মনে রাখতে পারি, এখানে আমরা মনে রাখছিলাম এম টি বি। এমতে কি হবে, মাসেল, টিতে টেন্ডন, আর বিতে কি, বোনস। তাহলে এইখানে কি আছে, মাসেলের সাথে বোনসের কানেকশন কে দিবে, টেন্ডন। দেখো আমরা আগের দিন দেখাইছিলাম না, যেটা এখানে ফিল করো যারা নতুন বা গতদিন ক্লাসে মিস ছিল, এখানে এটা কি হাত দাও, দড়ির মতো না? তো এইখান থেকে সামনে কার সাথে লাগতেছে, বোনসের সাথে, পিছনে কার সাথে লাগতেছে, মাসেলের সাথে, অর্থাৎ মাংসের সাথে। তাহলে পিছনে লাগে মাংসের সাথে, সামনে লাগে হাড্ডির সাথে, যে লাগাই দেয় তার নাম কি, টেন্ডন। এই টেন্ডন আছে বিধে আমরা মাসেলটাকে কি করতে পারি, মুভ করতে পারি। তাহলে আমাদের মাংসর সাথে হাড্ডির কানেকশন কে করে, টেন্ডন। তাহলে এই যে পরীক্ষাতে যদি করে কোশ্চেন করে যে টেন্ডন কোন ধরনের কানেকটিভ টিস্যু, অ্যান্সার কি হবে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। এবার কোনটা আছে, লিগামেন্ট। লিগামেন্ট কাকে বলে? লিগামেন্ট হচ্ছে যখন আমাদের বোনসের সাথে বোনস, বোনস টু বোনস, অর্থাৎ হাড্ডির সাথে যখন আমাদের কানেকশন দিবে, তাহলে বোনস টু বোনসের কে কানেকশন দিচ্ছে, লিগামেন্ট। ঈশ্বর, তাহলে হাড্ডির সাথে হাড্ডির কে কানেকশন দেয়, লিগামেন্ট। তাহলে আমরা এটাকে কিভাবে মনে রাখতে পারি, এল বি বি, এই যে বি এল বি, বিতে বোনস, বিতে বোনস, মাঝখানে কি, লিগামেন্ট। আমরা গতদিনকে দেখাইছিলাম, তারপরেও যেহেতু যে একজন নতুন আছে ওদের জন্য দেখাই দিই। দেখো দেখো তো, এই যে হাড্ডি, এই হাড্ডির সাথে এই জায়গায় যে পায়ে, এটা তো এটা হচ্ছে আমাদের পায়ের পাতা, পায়ের পাতার উপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিবিয়া ফিবুলা, ঠিক আছে, টিবিয়া ফিবুলা। তো এইখানে 2টা বোনস আছে, এখানে একটা বোনস আছে, মানে এক টাইপসের, এখানে অনেকগুলো বোনস আছে যদিও, কিন্তু এইখানে মনে করো এটা হচ্ছে পায়ের পাতার বোনস আমাদের, মানে ফুট, আর এটা হচ্ছে এর উপরে এই অংশে যে বোনসগুলো থাকে এটা। তাহলে এইগুলোকে ধরে রাখছে না, তো শুধুমাত্র যদি তোমার বডিতে বোনস রেখে দেওয়া হয় তাহলে খুলে খুলে পড়ে যাবে না, এগুলোকে তো ধরে রাখতে হবে। তো ধরে রাখার জন্য, বোনসগুলোকে ধরে রাখার জন্য যেটা থাকে সেটাকে কি বলা হয়, লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কোন ধরনের কানেকটিভ টিস্যু, ফাইব্রাস কানেকটিভ টিস্যু। দেন এবার যদি আমরা আসি স্কেলেটাল কানেকটিভ টিস্যু। স্কেলেটাল কানেকটিভ টিস্যুর মধ্যে কি কি আছে? স্কেলেটাল শব্দটার অর্থ কি? স্কেলেটাল শব্দের অর্থ হচ্ছে কঙ্কাল। আমাদের বডিতে কঙ্কাল বলতে কোনটা বোঝায়? তোমার মাংসকে একদম তুমি শেষ করে ফেলো, মাংস নিয়েই না, মাংস তুমি তোমার বডিতে রাখাই না, তাহলে তোমার বডিতে কোনটা দেখা যাবে,
স্কেলেটাল বা কঙ্কাল। তাহলে ওই জায়গা থেকে কোন শব্দটা আসে? স্কেলেটাল। তাহলে স্কেলেটাল কানেক্টিভ টিস্যুর একটা এক্সাম্পল হচ্ছে আমাদের বোনস। অস্থির ইংলিশ অর্থকে কি বলা হয়? বোনস। তুমি কি জানো যে তোমার বডিতে কয় ধরনের বোনস আছে? কয়টা বোনস আছে টোটাল জানো? সাবাস, 206টা। কিন্তু তুমি যখন ছোট ছিলে তখন কয়টা ছিল? 300টা। সাবাস, 300টা। তাহলে আমরা যখন ছোট ছিলাম তখন ছিল 300টা বোনস, কিন্তু যখন বড় হয়েছি তখন আস্তে আস্তে বোনসের সংখ্যা কি হয়ে গেছে? কমে গেছে। এখন কোশ্চেন হচ্ছে ভাই তাহলে উড়ে গেছে এগুলো? না, আগে যেগুলো 5টা ছিল সে 5টা এখন একটা হয়েছে, যেগুলো 4টা ছিল সেগুলো একটা হয়ে গেছে। এরকম সংখ্যায় অনেক কম। যেমন আমাদের স্যাক্রাম, তারপরে হচ্ছে আমাদের কক্সিস, এই জিনিসগুলো। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, অনেকেরই এরকম কিউরিসিটি থাকতে পারে যে কেমনে হইলো এটা আসলে। সো দেখো আমি দেখাই দিই। স্যাক্রাম, এটা হচ্ছে স্যাক্রাম। সো স্যাক্রাম যখন তুমি ছোট ছিল তখন এই বোনসগুলা দেখো, এই বোনসগুলা আলাদা আলাদা এক একটা বোনস ছিল। যেমন এটা 1 2 3 4 5, কিন্তু এখন টোটাল কয়টা লাগতেছে? একটা। তাহলে 5টা কয়টা হয়েছে? একটা। এই জন্য বাচ্চাদের বডিতে যতগুলো বোনস থাকে, আমাদের বডিতে আস্তে আস্তে বয়স যত যায় তত বোনসগুলো কী হয়ে যায়? কমতে থাকে। মানে কমে না তো আসলে, মানে কি হয়, 5টা একসাথে হয়ে যায়, একটা কাউন্ট হয় তখন। সো এইগুলো হচ্ছে বোনস। বোনসগুলো টোটাল এতগুলো। কার্টিলেজ দেখো, এটাকে কি বলা হয়? কার্টিলেজ। কার্টিলেজের নাম হচ্ছে কোমল অস্থি। কোমল শব্দটা হচ্ছে নরম, আর অস্থি মানে কি? হাড্ডি। তাহলে আমাদের বডিতে 2 ধরনের হাড্ডি থাকে, একটা হলো কোমল অস্থির, আর একটা নাম আছে কি জানি জানো? আবার ওটা দিয়ে দিলে তো ভুলাই যাবো। বাংলা ভার্সন কোমল অস্থি, একটা নাম আছে তরুণ অস্থি। তরুণ শব্দের অর্থ কি? যারা কি ম্যাচুর তাদেরকে তরুণ বলে, নাকি যারা ইমম্যাচুর তাদেরকে তরুণ বলে? ইমম্যাচুর। ম্যাচুরগুলোকে তো ওল্ড বলে, যারা বয়স্ক লোক তাদের, তারা পাকাপোক্ত হয়। সো এই জন্য তখন তাদেরকে বলা হয়, মানে আমরা যখন ইপ্রিম্যাচুর অবস্থায় থাকি, মানে আমরা যদি নরম হয় হাড্ডি একেবারে নাজুক, তখন সেটাকে বলা হয় তরুণ অস্থি, বা ইংলিশে সেটাকে বলা হয় কার্টিলেজ। সো এরকম কার্টিলেজের এক্সাম্পল যদি আমরা দিয়ে, দেখো এই যে এটা নাকের মধ্যে, এটা এই যে, আচ্ছা বলো তো এটাকে কি বলে? কি নাম দেওয়া যেতে পারে? নাকের এখানে একটা হাড্ডি আছে না? আমরা বায়োলজিটাকে কেন সাজা হিসেবে গ্রহণ করবো? আমরা এটাকে মজা হিসেবে নেই, সমস্যাটা কি? সো এই জায়গাটা একটু খেয়াল করে দেখো তো, এটা কি নাক না? নাকটাকে আমরা কি বলতে পারি? নেজাল। নাকের আরেক ইংলিশে কি বলা হয়? নেজাল। এটা দুটোকে কি করে দিছে? সেপারেট করে দিছে না? এই পাশে একটা ছিদ্র আছে বা পোর আছে, এই পাশে একটা পোর বা ছিদ্র আছে। তাহলে সেপারেট করে দিলে তখন সেটাকে কি বলা হয়? যদি কখনো সেপারেট করে দিই আমরা, তখন এটাকে বলা হয় সেপ্টাম। এটা বহুত জায়গায় আছে, তোমাদের চ্যাপ্টার 5-এ আছে, এই জায়গাটা আছে, এই যে এই জায়গাটাই। পরীক্ষাতে নাক না দিয়ে নেজাল সেপ্টাম দিয়ে দিতে পারে কি না? কারণ এইটা তো আর কার্টিলেজ না। এটা কি কার্টিলেজ? নাকি এটা কার্টিলেজ? নাকি এর মাঝখানে যেটা আছে সেটা কার্টিলেজ? মাঝখানে যেটা আছে সেটা কার্টিলেজ। কোনো দিকে তাকানো যাবে না, একটা সেকেন্ড এদিক ওদিক তাকাবে তো সমস্যা। তাহলে মাঝখানেটাকে বলা হয় কার্টিলেজ। তাহলে এটাকে সেপারেট করতেছে যেহেতু, সেজন্য এটাকে কি বলা হয়? নেজাল সেপ্টাম। এখানে সেপ্টাম কয়টা? 2টা না একটা? হ্যাঁ, 2টা তো ছিদ্র, পোর 2টা, কিন্তু এইখানে কয়টা? কার্টিলেজ কয়টা? একটা। কোন শব্দের সাথে ভাইয়া কিভাবে বুঝাইছে যে কয়টা আছে এটা আমরা বুঝতে পারবো কিভাবে জানো? শিখাই দিই। কোন শব্দের সাথে, যারা পুরাতন স্টুডেন্ট তারা জানে, কোন শব্দের সাথে যদি আম থাকে, আজ থাকে, ওম থাকে, তাহলে সেটা কয়টা বোঝায়? একটা। তাহলে এখানে লাস্টে কোন শব্দ আছে দেখো তো? আম। দ্যাটস মানে এটাকে কি বলা হয়? সিঙ্গুলার। যেমন ব্রঙ্কাসের নাম শুনছো? ব্রঙ্কাস, অ্যালভিওলাস, লাস্টে কয়টা আছে? আস আছে না? তার মানে এটা কয়টা? একটা। যদি বলা হয় অ্যালভিওলি, তাহলে কয়টা হবে? অনেকগুলো, মোর দ্যান ওয়ান, মানে অনেকগুলো হবে। ঠিক আছে? তাহলে নেজাল সেপ্টাম, তাহলে নেজাল সেপ্টামে কি, এটা কি কার্টিলেজ নাকি বোনস? নেজাল সেপ্টাম কি রিদা? কার্টিলেজ নাকি বোনস? কার্টিলেজ। নেজাল সেপ্টাম ইজ কার্টিলেজ। এবার যেটা আছে এখানে অস্থি বা বোনস। এবার দেখো আমরা এটা পড়ছি, এবার এইখানে কোনটা আছে? আমাদের মেইন টপিক যেটা, সেটা হচ্ছে ফ্লুইড কানেক্টিভ টিস্যু, এগুলো নিয়ে ডিসকাশন করা। তো যে ফ্লুইড কানেক্টিভ টিস্যু, লসিকা এবং ব্লাড। ফ্লুইড কানেক্টিভ টিস্যু, ফ্লুইড কানেক্টিভ টিস্যুর মধ্যে কোনটা আছে? লসিকা, যেটাকে ইংলিশে বলা হয় কি? লিম্ফ। আরেকটা হচ্ছে ব্লাড। তুমি একটু খেয়াল করে দেখবা, এই যে ফাইব্রাস কানেক্টিভ টিস্যু, এদের কাজ কি? লিগামেন্ট টেন্ডন দিয়ে আমরা কারে কারে ধরে রাখছি? বোনস এবং কি? কার্টিলেজ। এরা কিন্তু দেখো এখানে দুটো জিনিস, এই যে কার্টিলেজ আর বোনসের মধ্যে একটা মেইন পার্থক্য আছে। সেটা কি? এখানে ইলাস্টিসিটি থাকে। ইলাস্টিসিটি মানে কি? স্থিতিস্থাপকতা। মানে প্রয়োজন অনুযায়ী সে কি হতে পারে? ছোট বড় হতে পারে। কিন্তু এখানে কি ইলাস্টিসিটি থাকে? তুমি হাড্ডিকে মুভ করতে পারবা? তাহলে
এখানে কোনো ইলাস্টিসিটি থাকে না, উইথাউট ইলাস্টিসিটি। তার মানে স্থিতিস্থাপকতা নাই। কিন্তু এখানে স্থিতিস্থাপকতা আছে। এই জন্য এটা প্রয়োজন অনুযায়ী রাবারের মতো ছোট বড় হইতে পারে। সো যে জায়গাগুলো মুভমেন্ট করতে হবে, যেমন দেখো কান ধরে টান দিলে মুভমেন্ট হয়। আরেকটা জিনিস দরকার ভাই, এই যে ইলাস্টিসিটি থাকার ফলে আমাদের লাভ কী হয়, চ্যাপ্টার 5-এ তখন কিন্তু আমাদের কাজে লাগবে এই কার্টিলেজের কনসেপ্টটা। কীরকম? যখন আমরা বাতাস নেই তখন লাং বড় হয় না, কিন্তু লাংয়ের এই জায়গায় যে বোনসগুলো থাকে, বোনসগুলো কি হাড্ডি না? তাহলে হাড্ডি কি কখনো বড় হয় না? কিন্তু দেখো হাড্ডির সামনে কিন্তু কার্টিলেজ লেগে থাকে, দেখায় রিপ 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 কেস। দেখো বুকের খাসা বলে না, বক্ষ পিঞ্জর, বুকের খাসা। একটু খেয়াল করে দেখো, যদি বুকের খাসায় কার্টিলেজ না থাকতো তাহলে বুকের খাসা কি হইতে পারতো না? বড় হইতে পারতো না। এইটা কি? হাড্ডি। কিন্তু এইটা কি? কার্টিলেজ বা তরুণস্থ। এইটা থাকে বিধে আমাদের বুকের খাসাটা কি হয়, যখন আমরা বাতাস নেই তখন বড় হয়, কারণ এর ভিতরে থাকে কি, লাং থাকে না? তা লাং কি বেলুনের মতো না? বাতাস নিলে লাং কি হবে? বড় হবে। তাহলে ওকে জায়গা দিতে হবে কিনা? তাহলে জায়গা দেওয়ার জন্য বুকের খাসাটাকে কি করতে হবে? আর খাসাটাকে বড় করতে গেলে অবশ্যই বোনস তো বড় হয় না, এই জন্য তার সামনে কি লেগে আছে? তরুণস্থ বা কার্টিলেজ। যদি এটা না থাকতো তাহলে কি হইতো না? লাং বড় হতে পারতো না। কোন সময় এটা নাই হয়ে যায়? জীবনেও না, কখনো নাই হবে, কখনো নাই হবে না। স্কেলেটনের মধ্যে নাই হবে কেন? তোমার যদি এটা নাই হয়ে যায়, তুমি লাং নিতে বাতাস নিতে পারবা? ওইটা তো তোমার আলাদা বিষয় ভাই, মরে গেছে তো এটা তো নাই হয়ে যাবে, এটা তো নরম জিনিস না, তো নরম জিনিস তখন কী হবে? তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, নরম জিনিস তাড়াতাড়ি নষ্ট হবে। কিন্তু তুমি যদি দেখার চেষ্টা করো তাহলে কার্টিলেজগুলো দেখা যায় না, বাট এইগুলো তো অনেক দিন পর্যন্ত থাকে, সো এই জন্য দেখা যায়। মেডিকেলে ওঠো, অরিজিনাল মানুষের মানে বোনস নিয়ে পড়তে হবে। আমার কাছে ছিল, বাট বিক্রি করে দিয়েছি অনেক আগেই, আবার কিনতে হবে তোমাদের বোঝানোর জন্য। ঠিক আছে, তোমাদের চ্যাপ্টার 7-এর আগে কিনে ফেলবো ইনশাল্লাহ। এবার দেখো মেনলি যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু। সো আমরা এখানে যেটা দেখছিলাম যে ফাইব্রাস কানেকটিভ টিস্যু এদেরকে ধরে রাখে, এরা তোমার বডির স্ট্রাকচার দেয়। তোমার বোনস যত বড় তুমি তত লম্বা, তোমার বোনস যদি ছোট হয়, আমার মতো অবস্থা আর কি, আমার বোনসও ছোট, আমিও এতটুকু। আমার বোনস যদি বড় হইতো আমিও লম্বা হইতাম। এখানে যারা লম্বা আছে, যেমন মুশফিকের আড্ডি দেখো, আমার আড্ডি দেখো, আমার থেকে 2 গুণ, এজন্য আমার থেকে লম্বা। তার মানে তোমার বডির স্ট্রাকচার দেয় কে? স্কেলেটাল কানেকটিভ টিস্যু। তোমার স্কেলেটাল কানেকটিভ টিস্যুকে ধরে রাখে কে? ফাইব্রাস কানেকটিভ টিস্যু। তোমার বডিতে কোনো কিছু এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে না। নর্মালি যদি চিন্তা করো, তুমি খাবার যা খাও, খাবার কোন জায়গায় যায়? পেটে। খাবার কি পেটেই থাকবে নাকি সব জায়গায় পাঠানো লাগবে? তো সব জায়গায় পাঠাতে গেলে তুমি কারে দিয়ে পাঠাবা? বোনসকে বলতে সব জায়গায় চলে যায়, তাহলে ফাইব্রাসকে বলবো সব জায়গায় চলে যায়। তাহলে বডির এক জায়গা থেকে অন্য জায়গায় যদি কোনো কিছু পাঠাইতে চাই, কে নিয়ে যাবে? লিকুইড। কারণ লিকুইড এক জায়গা থেকে কি করে আরেক জায়গা যায়। এই জন্য লিকুইডকে যখন যাবে ওকে আমি বলতে পারবো যে ভাই তুই যখন যাচ্ছিস আমার এটা নিয়ে যা, তখন এটা নিয়ে যাবে, তখন সেটাকে কি বলা হবে? ফ্লুইড কানেকটিভ টিস্যু। পরীক্ষাতে খুব কমন একটা কোশ্চেন দিয়েছে, হাউ মেনি টাইপস অফ ফ্লুইড কানেকটিভ টিস্যু ইজ প্রেজেন্ট ইন হিউম্যান বডি। একটা মানুষের হিউম্যান বডি মানে হিউম্যান বডিতে কয় ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু আছে? নিয়ে বল, কয় ধরনের ফ্লুইড কানেকটিভ টিস্যু থাকে? 2 ধরনের। কি কি? একটা হচ্ছে ব্লাড, আর একটা কি লিম্ফ বা লসিকা। বডির যেসব জায়গায় ব্লাড যায়, আমরা আগে দিন কি ওপেন ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়ছি? পড়ি নাই? আচ্ছা, এবার দেখো এই যে আমরা এখন পড়বো হচ্ছে ফ্লুইড কানেকটিভ টিস্যু নিয়ে। এটা নিয়ে ইন ডিটেলস আমরা এখন দেখার চেষ্টা করব। ফ্লুইড কানেকটিভ টিস্যু, এটা আমাদের বইয়ের মধ্যে খুব সুন্দর মতো দেওয়া আছে, এটা আমাদেরকে এখন একটু পড়তে হবে। ফ্লুইড কানেকটিভ টিস্যু, যেটাকে বাংলায় বলা হয় তরল যোজক কলা। ঠিক আছে, তো ফ্লুইড কানেকটিভ টিস্যু বা তরল যোজক কলা বলতে আসলে আমরা কি বুঝি, এটা আমরা জানি যে এটা কি বোঝানোর চেষ্টা করছেন তারা। তো এই জায়গায় ফ্লুইড মানে হচ্ছে কি, যেটা পানির মতন তরল হয় সেটাকে বলা হয় ফ্লুইড, এই জন্য এটাকে বলা হচ্ছে তরল। তো এটাকে টোটাল কয় ভাগে ভাগ করতেছে? 2 ভাগে। একটা হলো ব্লাড বা রক্ত,
আর একটা হচ্ছে লিম্ফ বা লসিকা। টোটাল কয় ভাগে হলো? 2 ভাগ। 2 ভাগ, ঠিক আছে, টোটাল 2 ভাগ। একটা হচ্ছে ব্লাড আর একটা কি লসিকা। এখন আমরা লিম্ফেটিক সিস্টেমটা পরবর্তীতে যখন আমরা চ্যাপ্টার 6 পড়বো তখন আমরা দেখবো ইন ডিটেলস। এখন আমাদের যেটা জানবো সেটা হচ্ছে ব্লাড। সো ব্লাডের মেন কাজ কি এটুকু কাকে বোঝো? হোয়াট ইজ দ্য মেন ফাংশন অফ দ্য ব্লাড? ব্লাডের মেন ফাংশনটা কি? দেখো, তোমার বডির সব থেকে গুরুত্বপূর্ণ একটা রিয়াকশন আছে ইশরাত, সব থেকে গুরুত্বপূর্ণ রিয়াকশন কোনটা বলতে পারবা? এটিপি তৈরি করা। এটা আজকে বুঝাচ্ছিলাম 10 এটিপির ফুল মিনিং কি? অ্যাডিনোসাইন ট্রাইফসফেট। এটা মানে এনার্জি। এই যে আমি কথা বলতেছি, আমি খাচ্ছি, দাচ্ছি, ঘুমাচ্ছি, যা কিছু করি না কেন, ইচ অ্যান্ড এভরিথিং এর জন্য আমার কোনটা দরকার? এটিপি। মানুষ ততক্ষণই সার্ভাইভ করতে পারবে যতক্ষণ তার বডিতে কি থাকবে? এটিপি। এটিপিকে বলা হয় এনার্জি। এনার্জি তৈরি হয় কোন জায়গায়? মাইটোকন্ড্রিয়ায়। এনার্জি মানে কি? পাওয়ার। আর এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। মাইটোকন্ড্রিয়া কি তৈরি হয়? এটিপি তৈরি। এখন এটিপি আমি পাবো কেমনে? এটিপি যদি পাইতে চাই তাহলে আমার বডিতে সব থেকে দরকার যে রিয়াকশন সেটা হচ্ছে C6H12O6। এটা কোনটা? খাবার, মানে গ্লুকোজ। এই গ্লুকোজটা আসে কোন জায়গা থেকে? রাইস বা ভাত থেকে। তাহলে ভাতটাকে ভাঙলে কি পাওয়া যাবে? গ্লুকোজ। ভাঙার প্রক্রিয়াকে কি বলা হয়? সাবাস। তাহলে এই যে ভাতটাকে ভেঙে আমি গ্লুকোজ পাইলাম, এই প্রক্রিয়াকে বলা হয় শ্বসন বা ডাইজেশন, তাই না? ছাগলগুলো এই প্রক্রিয়াকে বলা হয় ডাইজেশন বা পরিপাক। একটা সেলের মধ্যে তুমি ভাত দিতে পারবা? ভাত বড় না সেল বড়? বলো। ভাত বড়। এই চ্যাপ্টারের অন্যান্য টপিকগুলো কিন্তু পড়া দিচ্ছে এর মধ্যেই। একটা সেলের মধ্যে ভাত বড় না সেল বড়? ভাত বড়। তাহলে ভাত কি সেল নিতে পারবে? ছোট জিনিসের মধ্যে বড় জিনিস কখনো যায় না। তাহলে ভাতটাকে কি করতে হবে? ভাঙতে হবে। ভাতটাকে ভাঙতে হবে কি ভাঙতে হবে না? সেটুকু এটুকু বলো। ভাঙতে হবে না? তাহলে ভাতটা যে ভাঙবো, এই যে ভাঙলাম, এটা ছিল কোন ফুড? এটা ছিল একটা জটিল বা কমপ্লেক্স ফুড। এখন তুমি একটা কমপ্লেক্স ফুড থেকে কিসে নিলা? গ্লুকোজ। কি সিম্পল না? তাহলে একটা কমপ্লেক্স ফুড, তাহলে এখানে কি করলা? তুমি একটা জটিল কোনো কিছুকে ভেঙে তুমি কিসে বানাইলা? সরল অথবা সিম্পলে বানাইলা। এই প্রসেসকে কি বলো? তুমি ভাঙছো কিনা বলো? এই প্রসেসকে কি বলা হয়? ডাইজেশন। তাহলে আমাদের এখানে লাস্টের দিকে এই ডাইজেশন জিনিসটা আছে। তাহলে তখন কি বোঝানো লাগবে এটা? যদি বুঝাইতে বলো তাহলে একদম লাত্তি মারে নেটওয়ার্কের বাইরে ফেলে দেবো মুশারফ পরিমাণে। আমার ভিডিও পুরো দেখিস ইউটিউবে, বহুত গালাগালিও আছে। আমি কখনো জীবনে কারোর গুইনে কথা কই নাই। আমি যদি দুনিয়াতে কারোর ভয় পাই আল্লাহর পরে, সেটা হচ্ছে আমি নিজেরে। এবারে তো আমি কারোর ভয় পাই না। ডাইজেশনের নাম ডাইজেশন কেন? সামনে চলে আসো, এই পার্সেন্সে এসো। ডাইজেশনের নাম ডাইজেশন কেন? ডাইজেস্ট প্লাস শোন। কয়টা শব্দ পাই? 2টা। কি কি? একটা হলো ডাইজেস্ট, এটা আগেও বহুত আগে পড়াইছিলাম, তারপরে ভুলে গেছে। হ্যাঁ আমি জানি, শুনছি। ডাইজেস্ট প্লাস কি? শোন। ডাইজেস্ট মানে কি? ব্রেক ডাউন। ব্রেক ডাউন। আর শোন মানে কি? প্রসেস। বুঝছিস রেনুমা? কোনো শব্দের সাথে যদি কখনো একটা জিনিস শিখাই দিই, শোনো, কোনো শব্দের সাথে যদি কখনো শোন দেখো অথবা সিস বা ওসিস দেখো, দ্যাটস মিন এটাকে বোঝায় বাংলায় প্রক্রিয়া, ইংলিশে কি বলা হয়? প্রসেস। তাহলে ডাইজেশন মানে কি? কঠিন কোনো খাবারকে ভেঙে সরল খাবারে রূপান্তর করা। তার মানে ডাইজেশন ইজ এ প্রসেস ওয়ার কমপ্লেক্স ফুড ইজ কনভার্টেড ইনটু সিম্পল ফুড। মানে কঠিন খাবারটা ভেঙে কিসে কনভার্ট হয়? সিম্পলে বা সরলে। তখন সেটাকে কি বলা হয়? আচ্ছা, ডাইজেশন কি সবসময় খাবারের ক্ষেত্রে হয়? যে কোনো জিনিস, এনিথিং। মনে করো তুমি এই মাইকটাকে খেয়ে ফেলে দিবা, তো মাইকটা কি ভাঙে ভাঙে খাবা? তো তাহলে এটাকেও কি বলা হয়? ডাইজেশন। তোমার বডিতে যখন কোনো জীবাণু ঢোকে বা জার্ম ঢোকে তখন তুমি এটাকে ভাঙো না? তো ওই ভাঙার প্রক্রিয়াকেও কি বলা হয়? ডাইজেশন। যে কোনো কিছু তোমার বডিতে যখন ভাঙা হবে, ব্রেক করা হবে, তখনই সেটাকে কি বলা হবে? ডাইজেশন। কথা বুঝছিস? শিওর? আফটার ক্লাস সবাই আমি ধরবো যে কে কে কোনটা বুঝছো। যদি কেউ না বুঝো, ফুল ক্লাস মানে একদম বিকাল 5টা পর্যন্ত রেখে দিব। এবার দেখো,
এই যে তুমি যে নিলা, এখন তোমার দরকার কি গ্লুকোজ, গ্লুকোজের সাথে তুমি কোনটা রিয়াকশন করবা? গ্লুকোজ প্লাস অক্সিজেন রিয়াকশন করে তুমি কি বানাবো বলো? কার্বন ডাইঅক্সাইড, পানি, সাথে কি বানাবো? এটিপি। তাহলে তোমার বডিতে ইচ অ্যান্ড এভরিটা জায়গায় প্রত্যেকটা সেলের মধ্যে এটিপি লাগবে কি লাগবে না? প্রতিটা সেলের মধ্যে যদি এটিপি লাগে তাহলে প্রতিটা সেলের মধ্যে কি লাগবে? গ্লুকোজ লাগবে, সাথে কি লাগবে? অক্সিজেন। তাহলে তোমার গ্লুকোজ আছে কোথায়? পেটের মধ্যে, কিন্তু গ্লুকোজ পাঠানো লাগবে কোন জায়গায়? পায়ের মধ্যে। তাহলে কি পেট পায়ের মধ্যে খুলে চলে যাবে? খুলে চলে যাবে পেট? ইশরাত, পেট কি পায়ের মধ্যে চলে যাবে? না। তাহলে কোন জায়গায় যাবে? পেটের থেকে ওই গ্লুকোজটা পা পর্যন্ত বা মাথা পর্যন্ত, মানে যে কোনো জায়গায় কে নিয়ে যাবে? ব্লাড। কারণ যেহেতু ব্লাড যাচ্ছে, ওরে বলতেছি ভাই তুই যেহেতু যাচ্ছিস তাহলে আমার গ্লুকোজ নিয়ে যা। তো ওকে শুধু গ্লুকোজ নেবে না, ও আরও কী কী নেবে? ও গ্লুকোজ নেবে, অক্সিজেন নেবে, কার্বন ডাইঅক্সাইড নেবে, পানি নেবে, সাথে কি নেবে? এটিপি নেবে। মানে এটিপি তৈরি করবে আর কি। তার মানে এই যাবতীয় যা কিছু তোমার বডিতে, আবার ও কিন্তু শুধু ভালো জিনিস নেয় না, ও কিন্তু খারাপ জিনিসও নেয়। তার মানে ও কী কী নিতে পারে? খারাপ জিনিসের মধ্যে কোনটা আছে? যে আমরা প্রস্রাবের মাধ্যমে বের করে দিই না, ইউরিনের মাধ্যমে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো তো আমার বডির জন্য খারাপ। ক্রিয়েটিনিন, ইউরোক্রোম, এগুলো আমার বডির জন্য কি খারাপ? তাহলে ওইগুলোও কী করে দেয়? বের করে দেয়। তার মানে ব্লাড শুধু ভালো জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় নেয় না, ব্লাড ভালো জিনিসের পাশাপাশি খারাপ জিনিসকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। তাহলে ব্লাডের মেন কাজ কি? বডির এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, সাথে কাউরে নিয়ে যাওয়া। ভালো জিনিসও নিয়ে যেতে পারে, সাথে কি নিয়ে যেতে পারে? খারাপ জিনিসও নিয়ে যেতে পারে। এখন কোশ্চেনটা হলো, যে কোনো কাজ যে যারা করে, আমরা একটা সিকোয়েন্স জানি। সিকোয়েন্সটা কি? যে সেল থেকে কি তৈরি হয়? টিস্যু, টিস্যু থেকে কি তৈরি হয়? অর্গ্যান, অর্গ্যান থেকে কি তৈরি হয়? সিস্টেম, সিস্টেম মানে কি? তন্ত্র। সিস্টেম থেকে কোনটা তৈরি হয়? স্টার জানিস? অর্গানিজম বা জীব। তাহলে যে কোনো একটা জীব যদি তুই তৈরি করতে চাস রেহনুমা, তাহলে তোর কি লাগবে? সেল, সেল থেকে কোনটা? টিস্যু, টিস্যু থেকে কোনটা তৈরি হয়? অর্গ্যান। তাহলে এই যে আমাদের বডিতে অর্গ্যান থেকে তৈরি হয় কোনটা? সিস্টেম মানে তন্ত্র। যেমন ডাইজেস্টিভ সিস্টেমের কাজ কি? খাবার ডাইজেশন করা বা যে কোনো কিছু ডাইজেশন করা। রেনাল সিস্টেমের কাজ কি? বা রেচনতন্ত্র, বর্জ্য পদার্থ বের করে দেওয়া। তার মানে প্রত্যেকটা সিস্টেম একটা নির্দিষ্ট কাজ করে। এইখানে আমরা কোন কাজ করতেছি? ব্লাডকে এক জায়গা থেকে কি করতেছি? তাহলে এই জায়গায় অবশ্যই কি লাগবে? একটা সিস্টেম লাগবে কি লাগবে না? লাগবে। তাহলে এই জায়গায় কোন সিস্টেম কাজ করে? রিতা, কোন সিস্টেম কাজ করে এই জায়গায়? এই জায়গায় কোন সিস্টেম কাজ করে? এই জায়গায় রেসপিরেশন সিস্টেম কাজ করে। মানে কোন লেভেলের গাধা? এই জায়গায় যেটা কাজ করে সেটা হচ্ছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম। এই জায়গায় যে সিস্টেম কাজ করবে তার নাম কি? ব্লাড সার্কুলেটরি সিস্টেম। যেটাকে বাংলায় বলা হয় ব্লাড মানে তোমরা জানি রক্ত, তার সাথে কি? সংবহন তন্ত্র। আচ্ছা, এর নাম রক্ত সংবহন তন্ত্রই কেন? সং শব্দের অর্থ কি? সাথে, বহন মানে কি? নিয়ে যাওয়া। তার মানে বাস যদি যায়, বাসের সাথে সাথে কে যাবে? যাত্রী যাবে। তাহলে তুমি মনে করো তুমি এ অবস্থানে আসো, তুমি বি অবস্থানে যাবা, তুমি বাস দিয়ে যাবা, তাহলে বাসে যাত্রী আছে। যাত্রী সমান সমান কে? মনে করো হইতে পারে অক্সিজেন, হইতে পারে কার্বন ডাইঅক্সাইড, হইতে পারে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নিউট্রিশন, যে কোনো কিছু হইতে পারে। আর বাস সমান সমান কে? ব্লাড। তাহলে বাস যখন যায় সাথে এগুলো নিয়ে যায়। এই জন্য এই ক্ষেত্রে কি বলা হয়? সংবহন তন্ত্র। মানে তোমরা জানি সিস্টেম মানে কি? একটা অর্গান দিয়ে তৈরি হবে। একটু আগে দেখো, সিস্টেম হইতে গেলে কি একটা অর্গান লাগে নাকি অনেকগুলো অর্গান লাগে? তোমার বডি থেকে একটা অর্গান আছে, দেখো তো, রেচনতন্ত্র, স্নায়ুতন্ত্র, পরিপাকতন্ত্র, এরকম অনেকগুলো তন্ত্র আছে না? তাহলে তুমি মানে কি একটা জীব, তাহলে তোমার বডিতে একটা তন্ত্র নাই, কিন্তু একটা সিস্টেম না, অনেকগুলো সিস্টেম আছে, তাই না? অনেকগুলো সিস্টেম তৈরি। তাহলে ব্লাড সার্কুলেটরি সিস্টেম মানে কি? সার্কুলেট শব্দের অর্থ কি? তুমি যেখান থেকে শুরু করছো আবার ওই জায়গায় কি করে? এটাকে কি বলা হয়? সার্কেল। সার্কেল থেকে কোন শব্দ আসছে? সার্কুলেটরি। তাহলে আমাদের বডিতে ব্লাড সার্কুলেটরি কেমনে হয়? দেখো, আমাদের বডিতে হার্ট আছে, এটুকু তো আমরা জানি। হার্ট থেকে ব্লাড বেরিয়ে আবার কোথায় ঢোকে? তাহলে সার্কুলেট করলো কিনা? এই জন্য এটাকে কি বলা হয়? সার্কুলেটরি সিস্টেম। হার্ট থেকে ব্লাড বের হয়ে আবার কোথায় ঢুকবে? হার্টে। এইটা ইন ডিটেলস আমরা শিখবো চ্যাপ্টার 6-এ, ঠিক আছে? এটা ইন ডিটেলস কখন শিখবো? চ্যাপ্টার 6। বাট এখন আমাদের অত কিছু জানার দরকার না, যতটুকু জানতে হবে ততটুকু আমরা জানবো। এই ব্লাড সার্কুলেটরি সিস্টেম দুই ধরনের হয়। আচ্ছা, এই ব্লাড সার্কুলেটরি সিস্টেমের মধ্যে কে কে থাকে? যেমন আমরা যদি নার্ভাস সিস্টেমের কথা বলি তাহলে ব্রেন আছে, স্পাইনাল কর্ড আছে, নার্ভ আছে। যদি আমরা ডাইজেস্টিভ সিস্টেমের কথা বলি, মাউথ ক্যাভিটি আছে না, মুখগহ্বর আছে, দাঁত আছে, অন্ননালী বা ইসোফেগাস আছে, স্টোমাক বা পাকস্থলী আছে, স্মল ইন্টেস্টাইন আছে, লার্জ ইন্টেস্টাইন আছে। তাহলে যে কোনো সিস্টেম কি একটা অর্গান দিয়ে তৈরি হয়?
তাহলে এই যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম এখানেও কি একটা অর্গান দিয়ে তৈরি হবে? তাহলে কয়টা অর্গান দিয়ে তৈরি হবে? এখানে কে কি দিয়ে তৈরি হবে? এটা বোঝার জন্য আমাদেরকে একটু আমরা চিন্তা করি যে তুমি এখানে টোটাল 5 তলা বিল্ডিং, তুমি নিচতলায় আসো, পানি কয় তলায় থাকে? আর্তে। পানি কোন জায়গা থাকে বলো তো? মাটির নিচে। তুমি থাকো 5 তলায়, তাহলে 5 তলাতে তুমি পানি নিবা। কয় তলায় পানি নিবা? কিভাবে নিবা? হ্যাঁ, পাইপ দিয়ে। এখন নিচ থেকে যদি নিতে চাও, গ্র্যাভিটেশনাল ফোর্সের এগেনস্টে কাজ করতে হচ্ছে না? মহাকর্ষ বলের মানে অভিকর্ষ বলের বিপরীতে কাজ করতেছো না, বা গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে? তাহলে সেই ক্ষেত্রে তোমার কি লাগে? এই কথা ভালো করে বোঝ, গ্র্যাভিটেশনাল ফোর্স বা অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতে গেলে কি লাগে? প্রেসার বা শক্তি। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের বিপরীতে কাজ করে পানি 5 তলায় নিতে গেলে কোনটা থাকে? বাসায় কোনটা দিতে বলে মা বাবারা? কি মাঝে মাঝে কি দিতে বলে? কি দে, কিসের সুইচ দিতে বলে? মোটরের সুইচ। তাহলে এই জায়গায় লাগবে কোনটা? প্রেসারের জন্য কোনটা লাগবে? মোটর লাগবে। আর পানিটাকে কি মোটর নিয়ে চলে যাবে নাকি পাইপ নিয়ে যায়? তাহলে এই জায়গায় লাগবে কোনটা? পাইপ। এখন পাইপও আছে মোটরও আছে, পানি নেই, হবে না। তাহলে আরো কোনটা লাগবে? ওয়াটার লাগবে। তাহলে এখানে টোটাল কয়টা জিনিস লাগলো? 3টা, মোটর, পাইপ আর কি? ওয়াটার। ঠিক একই রকম ভাবে মোটরের কাজ কি? প্রেসার দেওয়া। আমাদের বডিতে ব্লাড, আমি মনে করো আমার কাছে একটু পানি আছে, আমি যদি অল্প একটু জোরে মারি তাহলে পানি কি যাবে? অল্প দূরত্ব অতিক্রম করবে। যদি বেশি জোরে মারি, তার মানে ডিসিশন কে নেবে যে রক্ত কতটা তাড়াতাড়ি যাবে কি যাবে না? এটা কে ডিসিশন নেবে? ব্লাড। তো এই জায়গায় ব্লাডের দেখো যে প্রেসার, ব্লাডটাকে প্রেসার দেবে কে? ব্লাডকে প্রেসার দেয় কে? হার্ট। তাহলে এখানে মোটর সমান সমান কে? হার্ট। তারপরে কি? পাইপ সমান সমান কি হবে? পাইপ মানে কি? নালী। তাহলে এই জন্য কোনটা লাগবে? রক্ত নালী। নালীকে ইংলিশে কি বলা হয়? ভেসেল। তাহলে এই জন্য এটাকে কি বলা হবে? ব্লাড ভেসেল। ভেসেল মানে তো টিউব বা নালী, এই জন্য এটাকে কি বলা হবে? ব্লাড ভেসেল। ওয়াটার সমান সমান কি? ব্লাড। তাহলে এবার যদি কেউ তোমাকে কোশ্চেন করে যে ব্লাড সার্কুলেটরি সিস্টেম কি কি দিয়ে তৈরি হয়, অ্যান্সার কি হবে? হার্ট, ব্লাড ভেসেল অ্যান্ড ব্লাড। এই 3টা দিয়ে কোনটা তৈরি হবে? ব্লাড সার্কুলেটরি সিস্টেম। বুঝছো? কি কি দিয়ে তৈরি হবে? তোমার রক্ত যদি এক জায়গাতে আরেক জায়গায় যাইতে চায় কি লাগবে? প্রেশার লাগবে। প্রেশার দেবে কে? হার্ট। নিয়ে যাবে কে? আর কে নিয়ে যাবে? কি নিয়ে যাবে? ওরা ব্লাড নিয়ে যাবে। এই 3জনকে একসাথে কি বলা হবে? ব্লাড সার্কুলেটরি সিস্টেম বা রক্ত সংবহনতন্ত্র। ইরশাদ বুঝছিস? না বুঝলে অবশ্যই কোশ্চেন করবি, কিন্তু যদি না বুঝে যদি বলিস যে না ভাই বুঝছি, তাহলে বিশ্বাস কর একটা দিন পরে তুই হারাই যাবি। আমি এখানে কাউরে ফ্রি পড়াই না, টাকা দিলে তখন পড়াই, না হলে কাউরে আমি ফ্রি পড়াই না। আমার কেকের মধ্যে যে আমি যে বার্থডেতে কেকের আমার দেখবো যে আমার পেজে আমি দিয়েছি, কেকে কি লেখা ছিল? টাকার বিষয় নো কনসিডারেশন। আমার তুমি তখনই আমার সাথে তোমার সম্পর্ক ভালো যখন তুমি আমাকে পে করবে। যদি তুমি আমাকে পে না করো না, আই সোয়ার আমার থেকে খারাপ কেউ হবে না। আমি টাকার থেকে দুনিয়াতে কারোর বেশি ভালোবাসি না। আমি এখানে বসে আছি, এখানে যাবতীয় যা কিছু সব কিছুর জন্য টাকার জন্য আছি। সো বি কেয়ারফুল অ্যাবাউট মানি, বিশেষ করে আমার ক্ষেত্রে। আমার সাথে তোমার সম্পর্ক যতই ভালো হোক না কেন, তুমি আমার 1 মাসে টাকা দিবা না, দেখবে পরের মাসে আমি তোমার চেনবো না, কোচিংয়ে ঢুকতে দিব না। এটাই হওয়া উচিত। দুনিয়াতে তুমি যেটা করতেছো না কেন, তোমারও একটাই টার্গেট ভাই, টাকা ইনকাম করা। তোমার টার্গেটে একটা, টাকা ইনকাম করা। কারণ তুমি চাচ্ছ যে ভালো করে লেখাপড়া করবো, বুয়েটে মেডিকেলে চান্স হবো, পরে কি করবো? কেউ যদি বলে যে মানুষের সেবা করবো, আমিও আইছিলাম, আমিও ডাক্তারি পড়ছিলাম মানুষের সেবা করার জন্য। এখন হাট খুলে রেখে দেবো, টাকা না দেওয়া পর্যন্ত হাট লাগাবো না। কারণ বাঙালি ভালো জাত না, জাতের কোনো উপকার করতে নেই। ওকে, ফরগেট ইট। দাও এখন কোশ্চেনটা হলো, ব্লাড সার্কুলেটরি সিস্টেম কয় ধরনের আছে? হাউ মেনি টাইপস অফ ব্লাড সার্কুলেটরি সিস্টেম? ব্লাড সার্কুলেটরি সিস্টেম কয় ধরনের? ব্লাড সার্কুলেটরি সিস্টেম কয় ধরনের আছে? 2 ধরনের।
একটা হলো ওপেন, আর একটা হচ্ছে ক্লোজড। একটাকে বলা হয় মুক্ত, একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম বা মুক্ত, আরেকটাকে বলা হয় বদ্ধ। কি বলা হয়? মুক্ত আর বদ্ধ। এখন এটা বোঝো? কে কে বোঝো? হাত তোলো তো। কেউ বুঝে না। এবার আমি বুঝাই দিই। আচ্ছা দেখো, একটা নর্মাল জিনিস, আমরা যখন যে ছোটবেলায় রেস খেলছি না, তুই এর বাইরে দৌড়াইতে পারবি না। ট্র্যাক দিয়ে দেয় না, একটা পথ দিয়ে দেয় না, যে সার্কেল দিয়ে দেয় না, যে এর বাইরে গেলে ডিসকোয়ালিফাই। তাহলে এটাকে কি বলা হয়? একই চাইলেই তুমি মনে করো এই যে রক্ত কোন জায়গায় ঘুরতে হবে, এটা যদি এই সার্কেলের মধ্যে যদি ঘুরতে হয়, ও কি চাইলে এই জায়গায় ঢুকতে পারবে? এই জায়গায় আসতে পারবে? এই জায়গায় আসতে পারবে? এই জায়গায় আসতে পারবে? পারবে না। তাহলে এটা কি মুক্ত নাকি বদ্ধ? ওপেন নাকি ক্লোজড? ক্লোজড। এবার পারবে? তাহলে এটাকে কি বলা হবে? ওপেন। দেখো, দেখো তো, এটা ওপেন নাকি ক্লোজড? কোনটা ওপেন কোনটা ক্লোজড? এটা ওপেন, এটা কি? দেখো, হার্ট থেকে ব্লাড বেরোয় আবার কোন জায়গায় ঢুকছে? হার্টে। এই মাঝখানে কোনো কিছু করতে পারবে? ঢুকতে পারবে? এই জায়গায় ঢুকতে পারবে না। কারণ ও কোনটা দিয়ে সার্কুলেট করা আছে? ও কোনটা দিয়ে মানে ক্লোজ আছে? ও ক্লোজ আছে কোনটা দিয়ে? এটাকে কি বলা হয়? রক্তনালী বা ব্লাড ভেসেল দিয়ে। তাহলে ব্লাড ভেসেল যে জায়গাগুলোতে যাবে, সেই জায়গাগুলোতে কি যাবে? ব্লাড যাবে। যদি ব্লাড ভেসেল যে জায়গাগুলোতে যাবে না, সে জায়গায় কি ব্লাড যাবে? আচ্ছা একটু চিন্তা করে দেখো তো, এই জায়গা কি সেল নাই? আছে কি নাই? অবশ্যই আছে। তাহলে এই জায়গায় কি ব্লাড যাইতে পারবে? যদি ব্লাড না যায়, এখানে অক্সিজেন টক্সিজেন এগুলো কি কোনো কিছু যাবে? তাহলে ওই জায়গাগুলো তো এটিপি তৈরি করা লাগবে না? অক্সিজেন তো অবশ্যই জায়গা লাগবে, কিন্তু রক্ত তো যাচ্ছে না। তাহলে ওই জায়গায় যাবে কে? লিম্ফ বা লসিকা। লিম্ফ বা লসিকা। তাহলে যে জায়গাগুলোতে ব্লাড যায় না, সেই জায়গাগুলোতে কে যায়? লসিকা বা লিম্ফ। হ্যাঁ, আরে তোমার মাথা বলো, একটু আগে লিখে আসলাম না ফ্লুইড কানেক্টিভ টিস্যু। ব্লাড কেমন? ব্লাড একটা লিকুইড, লিম্ফও একটা কি লিকুইড। ব্লাডের কালার কেমন? কিন্তু লিম্ফের কালারটা একটু ইয়েলো টাইপের। আমাদের ব্লাডের জন্য ব্লাড সার্কুলেটরি সিস্টেম আছে, আর লিম্ফের জন্য কি আছে? লিম্ফেটিক সিস্টেম। দেখো, এই যে দুটোর কাজ সেম, বুঝলাম এতক্ষণ ধরে। যে জায়গাগুলোতে ব্লাড যায় সেই জায়গাগুলো থেকে লিম্ফ যাবে? ব্লাডই তো নিয়ে যাচ্ছে। যে জায়গাগুলোতে ব্লাড যায় না সে জায়গাগুলো থেকে যাবে লিম্ফ। ব্লাড কি ক্যারি করে? লিম্ফ ওইটাই ক্যারি করে। যে জায়গাগুলোতে মনে করে আমি এই জায়গায় ঢুকতে পারলাম, আমি ব্লাড আমি আমি তো নিয়ে যাচ্ছি, কিন্তু আমি ঢুকতে পারলাম না, তাহলে আমার থেকে ছোটো জিনিসগুলো এই দূর মানে আরও ছোটো ছোটো যেগুলো আছে সেগুলো নিয়ে যাবে। সিম্পল, কখনো কোনো কিছু কঠিনভাবে নিবা না। তোমরা লিম্ফ দেখলে আরও ভালো করে বুঝতে পারবা। লিম্ফ মাঝে মাঝে তোমাদের স্কিনের নিচে দেখবে যে গুটি গুটি হয়ে আছে, দেখছো? এরকম করে ফিল করা যায়। সো এগুলোকে বলা লিম্ফ নোড। এই জায়গা থেকে লিম্ফ তৈরি হয়। এরকম করে স্কিনের নিচে, বিশেষ করে ঘাড়ে বগলে দেখবা যে আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এরকম লিম্ফ্যাডিনাইটিস হয়, মানে লিম্ফগুলো ফুলে যায়। সো এই সেই জায়গাটা থেকেও তোমরা বুঝতে পারবা। যদি রোগ হয় তাহলে আরও ভালো বুঝতে পারবে। সো এগুলো নিয়ে আমাদের কোনো হেডেক নেই। বলো। কারণ রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে, যেটা লিম্ফের মধ্যে থাকে না। হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ বা একটা পিগমেন্ট। পিগমেন্ট মানে হচ্ছে যে, যেমন ক্রোমোপ্লাস্ট কেন অন্য কালার হয়? কারণ ওখানে কিছু পিগমেন্ট থাকে। মনে করো পানির মধ্যে নীল কালার যদি দেয়, তাহলে পানির কালার কেমন হবে? নীল। যদি পানির মধ্যে লাল দিই তাহলে কেমন হবে? লাল। তাহলে এটা কিছু কালারফুল জিনিস থাকে। যে এরকম হিমোগ্লোবিনের মধ্যে, আমাদের আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, ওইটার জন্য এটা কি হয়? কি হয়? আরবিসি লাল কালার হয়। যাবো আমরা একটু পরে। সো এইখানে দেখো, ঘাস ফড়িংয়ের আমরা যেটা বললাম গ্রাস হোফার। কি বললাম? গ্রাস হোফার। এখানে একটু যদি দেখো, এই যে এটা দেখছো, এটাকে বলে গ্রাস হোপার। গ্রাস শব্দ অর্থ কি? ঘাস। হোপার মানে কি? হোপিং মানে কি? লাফায় লাফায় যাওয়া। তাহলে গ্রাস হোপার মানে কি? যেগুলো লাফায় লাফায় যায় সেগুলোকে কি বলা হয়? গ্রাস হোপার। সো এই জন্য এটাকে বলে ঘাস ফড়িং। ফড়িং মানে কি? যারা লাফায় যায়। সো গ্রাস হোপারে কোনটা আছে? ওপেন নাকি ক্লোজড? ওপেন। আর আমাদের কোনটা? ক্লোজড। পৃথিবীতে কিছু প্রাণী আছে যাদের ওপেন সার্কুলেটরি সিস্টেম আছে, কিছু আছে যাদের কি ক্লোজ। এইচএসসিতে যদি আমি না থাকি, আমি যদি বিদেশে থাকি বা বাইরে যদি চলে যাই, তাহলে তখন কিন্তু এই জিনিসগুলো কাজে লাগবে। এই জন্য বুঝাই দিলাম। এবার আমাদের কথাবার্তা শেষ। এখন আমাদের কথা আসে, আমরা হার্ট টার্ট এগুলো পরে পড়বো। এখন আমরা পড়বো ব্লাড।
তো ব্লাডটাকে আমরা শরবতের সাথে তুলনা করব। কিসের সাথে? শরবত। ছেড়ে দেবো। এটা 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 শেষ না করে যদি সারি, তাহলে আবার আরেক ক্লাস লাগবে এটার জন্য। দরকার আছে? শরবতের মধ্যে কয়টা জিনিস থাকে বলো তো? শরবতের মধ্যে একটা পার্ট থাকে কঠিন, আরেকটা পার্ট থাকে কি? তরল। তাহলে একটা অংশ থাকে হচ্ছে সলিডের, আরেকটা অংশ কি থাকে? লিকুইড। একটা সলিড আর একটা কি? লিকুইড। থাকে কি না? তাহলে তোমার বডিতেও রক্তের মধ্যে কয়টা অংশ থাকে? দুইটা, একটা সলিড আর একটা লিকুইড। তো সলিড অংশটাকে বলা হয় ব্লাড কর্পাসল, আর লিকুইড অংশটাকে কি বলা হয়? প্লাজমা, যেটাকে বাংলায় বলা হয় রক্তরস, আরেকটাকে বলা হয় রক্তকণিকা। তাহলে একটা হলো রক্তরস, আরেকটা কি? রক্তকণিকা। তাই রক্তকণিকা কাকে বলে? রক্তের কঠিন অংশকে কি বলা হয়? রক্তকণিকা। আর রক্তের তরল অংশকে কি বলা হয়? রক্তরস। দ্য ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড ইজ কল্ড প্লাজমা অ্যান্ড দ্য সলিড পোর্শন অফ দ্য ব্লাড ইজ কল্ড ব্লাড কর্পাসল। এখন শরবতে পানির পরিমাণ বেশি থাকে নাকি চিনির পরিমাণ বেশি থাকে? রেনুমা বল, পানি নাকি চিনি? পানি। তাহলে এখানে লিকুইড কোনটা? প্লাজমা লিকুইড না? তাহলে প্লাজমার পার্সেন্টেজ কত থাকে? প্লাজমার পার্সেন্টেজ থাকে 55%, আর কর্পাসলের পার্সেন্টেজ কত থাকে? 45%। ব্লাড কর্পাসল 45ই তো লিখছি রে, পেঁচাই গেছে আর কি। এবার দেখো ব্লাড কর্পাসল কয় ধরনের? আচ্ছা এখন কোশ্চেন হলো ভাইয়া শুধুমাত্র ব্লাড থাকতো, শুধুমাত্র ব্লাড থাকতো, আলাদা করে ব্লাড কর্পাসল আলাদা, প্লাজমা আলাদা, এবার কি? কারণ যাদের কাজ আলাদা তারা জিনিসও কি আলাদা। আমাদের বাড়িতে কয় ধরনের ব্লাড থাকে? কি কি? অক্সিজেনেটেড ব্লাড আর কার্বন ডাই। ওই যে আমরা যখন পড়ছিলাম না, একটা সিকোয়েন্স করে আসলাম না একটু আগে, যে আমাদের এখানে দেখো তো কোন জাতীয় রক্ত থাকে। এই যে অক্সিজেনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় কে? ব্লাড। তাহলে ওই অক্সিজেনযুক্ত রক্তকে কি বলা হয়? মানে ওইটাকে বলা অক্সিজেনযুক্ত রক্ত। আরেকটা জায়গায় কি আছে কর্নিয়া, কার্বন ডাইঅক্সাইড নিয়ে যায়, তখন সেটাকে কি বলা হয়? কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ভালো কোনটা? এটা না? খারাপ কোনটা? এটা। তাহলে কয় ধরনের ব্লাড থাকে? দুই ধরনের ব্লাড থাকে। কি কি? একটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড। তাহলে ব্লাড কয় ধরনের হয়? দুই ধরনের। একটা অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন প্লাস ব্লাড, আরেকটা কি? কার্বন ডাইঅক্সাইড প্লাস কি? ব্লাড। তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস ব্লাডকে কে নিয়ে যায়? ভেইন, যেটাকে বাংলায় বলা হয় শিরা। নাম শুনছো? শিরার নাম তো সবাই শুনছো। তাই শিরা কোন জাতের রক্ত নিয়ে যায়? এই জন্য শিরা যদি দেখো তখন নীল নীল লাগে, কারণ কার্বন ডাইঅক্সাইড কেমন? অ্যাসিডিক। অ্যাসিড নীল রং হয়, নীল রঙের হয় সাধারণত। এই জন্য এটাকে কি লাগে? নীল কালার দিয়ে বোঝানো যায়। দেখছো কখনো? দেখো আমাদের ব্লাড সার্কুলেশন সিস্টেম যদি কখনো দেখো, এটা তো দেখো দুইটা পথ দিয়ে বুঝাইছে। তো একটা পথ দিয়ে যখন যাই, এখান থেকে কি যাচ্ছে দেখো তো, এ জায়গা থেকে কি যাচ্ছে? দিস ইজ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কি দিয়ে বুঝাইছে? নীল কালার দেওয়া। এটা দিয়ে কোনটা বুঝাইছে? তাহলে এইটা যে পথ, এটা কি সেম পথ? তাহলে এই পথে আসলে কি যাবে? এই দিক দিয়ে যাবে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইটাকে কি বলা হয়? দিস ইজ ভেইন। ভিতে ভেইন, ভিতে ভিলেন। ভিলেন কি ভালো কাজ করে নাকি খারাপ কাজ করে? খারাপ। তাহলে আর এখানে কোনটা খারাপ? অক্সিজেন খারাপ নাকি কার্বন ডাইঅক্সাইড খারাপ? তাহলে কোন ব্লাডটা খারাপ? মাহমুদা না মাহাদিয়া, কোনটা খারাপ? কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা কি খারাপ? সো এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, ওই জায়গায় রাখো, কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করবে কে? ভেইন। আর অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে কে? আর্টারি। ওই জায়গায় রাখো, ওই জায়গায় রেখে দাও। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে ভেইন, আর অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করবে কে? আর্টারি। ঠিক আছে? ভেইনগুলো নীল হয় না, মানে এটা বুঝাইছে আর কি। এটাতে বুঝাইছে যে এখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যায়। এখন কথাটা হইলো ভাইয়া আমরা তো ওই জায়গায় ছিলাম না, আমরা ছিলাম এই জায়গায়, যে ব্লাডের মধ্যে দুইটা পোর্শন কেন হইলো?
এই যে প্লাজমার কাজ কি জানো? প্লাজমার মেন কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাওয়া, আর কর্পোসেলের মেন কাজ কি? অক্সিজেন নিয়ে যাওয়া। তাহলে কাজ আলাদা, জিনিসও কি আলাদা। প্লাজমার কালার কেমন কম? প্লাজমার কালার হচ্ছে ইয়েলো, ঠিক আছে? আমরা যদি দেখি, আমাকে একটু টাইম দাও, আমি শেষ করে দিতাম, বাট সমস্যাটা হইল এটা যদি শেষ না করি আবার আর একটা ক্লাস লাগবে, সো এটার জন্য আমার ঝামেলা হয়ে যাবে পরে। এটা দেখো, উপরের অংশটাকে কি বলা হয়? প্লাজমা। নিচের অংশটাকে কি বলা হয়? ব্লাড কর্পাসেল বা রক্তকণিকা, ঠিক আছে? এবার এই রেড ব্লাড সেলের আবার কতগুলো টাইপস আছে? কী কী টাইপস আছে? আরবিসি, ডাব্লিউবিসি এবং কি প্লাটিলেট। আরবিসির ফুল মিনিং হচ্ছে রেড ব্লাড। এটা অ্যাকচুয়ালটা আসলে সেল তো বলে না, কর্পাসেল বলে, বাট তোমাদের বইতে যে অনুযায়ী আছে সেটা বলো। ইন ফিউচার দেখবা যে এটা সেল বলা যায় না। ডাব্লিউবিসিকে বলা হয় হোয়াইট ব্লাড সেল। অ্যান্ড প্লাটিলেটে তো প্লাটিলেটই বলে, যেটাকে বাংলায় বলা হয় অনুচক্রিকা। রেড শব্দ অর্থ হচ্ছে লাল, এই জন্য এটা বলা হয় লাল রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা। আর এটা তো অনুচক্রিকা। এখন কোশ্চেন হলো ভাইয়া এদের আবার তিনটে হইলো কেন? ঈশ্বর এদের তিনটে হইলো কেন? আলাদা আলাদা কাজ, সেহেতু জিনিসও কি আলাদা। তো এই জায়গায় আরবিসির কাজ আলাদা কেন? দেখো, আরবিসিকে কি বলা হবে? আরবিসির মেন কাজ হচ্ছে কি অক্সিজেন নিয়ে যাওয়া। আরবিসির জন্য আমাদের ব্লাড কেমন লাগে? লাল লাগে, কারণ আরবিসির মধ্যে একটা জিনিস থাকে, তার নাম হচ্ছে হিমোগ্লোবিন। কি নাম? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কি? একটা রঞ্জক পদার্থ, রঞ্জক পদার্থ বা পিগমেন্ট, পিগমেন্ট। আর এই পিগমেন্ট বা রঞ্জক পদার্থের জন্য হিমোগ্লোবিন কেমন দেখায়? লাল দেখায়। তাহলে আমাদের ব্লাড লাল দেখায় কার জন্য? আরবিসি এর জন্য। আরবিসির কার জন্য? আরবিসির কার জন্য? হিমোগ্লোবিনের জন্য। এই হিমোগ্লোবিনের সাথে কে লাগে জানো? হিমোগ্লোবিন প্লাস কি অক্সিজেন। তাহলে অক্সিজেন এক জায়গা থেকে আরেক জায়গায় যখন যায়, কার সাথে যায়? হিমোগ্লোবিনের সাথে। তখন এটার নাম কি বলা হয়? অক্সি হিমোগ্লোবিন। তাহলে অক্সি হিমোগ্লোবিন মানে কি আছে? এখানে কি আছে? হিমোগ্লোবিন আছে, সাথে কি আছে? অক্সিজেন আছে। হিমোগ্লোবিন আছে মানে কি আছে? অক্সিজেন আছে। শেষ। এবার কথা হলো আর দুটো জিনিস হলে শেষ হয়ে যাবে। ডাব্লিউবিসির কাজ কি? ডাব্লিউবিসির কাজ হচ্ছে ইমিউনিটি দেওয়া। ইমিউনিটি মানে বোঝো? রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ বলতে কি বোঝায়? আমাদের বডিতে যদি জীবাণু ঢোকে তাহলে আমার বডিতে কি হবে? রোগ হয়ে যাবে না? আমি কি যাবো যে রোগ হোক? না। তাহলে কি করতে চাবো? রোগের বিরুদ্ধে প্রতিরোধ করতে চাবো কিনা? তখন আমরা তৈরি করি কি? অ্যান্টিবডি। অ্যান্টিবডি। অ্যান্টিবডি মানে কি? অ্যান্টি মানে হচ্ছে এগেইনস্ট। এগেইনস্ট মানে কি? বিপরীত। কার বিপরীতে? ব্যাকটেরিয়া, ভাইরাস, সোজা বাংলায় অ্যান্টিজেন। অ্যান্টিজেন কোনটা? ব্যাকটেরিয়া, ভাইরাস। তাহলে ব্যাকটেরিয়া ভাইরাসের এগেইনস্টে যদি কাজ করতে হয় তখন সেটাকে কি বলা হবে? অ্যান্টিবডি। আর অ্যান্টিবডি কে তৈরি করে? জেন শব্দের অর্থ হচ্ছে জেনেসিস, মানে জেনেসিস থেকে আসছে। জেনেসিস মানে জেনাস, জেনাস থেকে জেনেসিস, তার মানে হচ্ছে তৈরি করা। তো যারা তোমার বডিতে, সোজা বাংলায় কথা সোজা, ব্যাকটেরিয়া ভাইরাস মানে অ্যান্টিজেন না, এটাও তোমার বডির জন্য অ্যান্টিজেন। জানো এটা কি তোমার বডির পার্ট? তাহলে এটা যদি তোমার বডিতে দিয়ে দেওয়া হয়, এটা অ্যান্টিজেন। ব্যাকটেরিয়া ভাইরাস তোমার বডির পার্ট, যেটা তোমার বডির অংশ না, ওইটা যদি তোমার বডিতে দিয়ে দিই ওইটাকে কি বলা হয়? কিন্তু সবাই শিখায় কি? শুধুমাত্র ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্টিজেন। ব্যাকটেরিয়া ভাইরাস অ্যান্টিজেন না, ব্যাকটেরিয়া ভাইরাস প্যাথোজেন। প্যাথো মানে হচ্ছে রোগ, অ্যাবনর্মাল ফাংশন, তোমার বডির অ্যাবনর্মাল ফাংশন। আর জেন মানে তৈরি করা। তাহলে প্যাথোজেন কারা? যারা তোমার বডিতে রোগ তৈরি করে, তাদেরকে কি বলা হয়?
প্যাথোজেন। আর যারা তোমার বডির অংশ না সেটা যদি তোমার বডিতে দিয়ে দেওয়া হয় সেটাকে কি বলা হয়? অ্যান্টিজেন। আমার কিছু ভিডিও আমি মাঝে মাঝে ফেসবুকে দিই, দেখবা। অবশ্যই ফেসবুকে কেন দেখবা? কারণ ভাইয়ের কাছে তো আসলে পড়তে পারতে, সেই জন্য কেন দেখবা? ফেসবুকে এমন অনেক কিছু যেগুলো তোমাদের আমি এখানে শেখাই না, শর্ট শর্ট কিছু ক্লিপ, ওই ক্লিপগুলো একটু দেখার চেষ্টা করবা, কাজে দেবে। এবার ইমিউনিটি, ইমিউনিটি শব্দের অর্থ কী? রোগ প্রতিরোধ। তাহলে ইমিউনিটি করে কে? এই যে রোগের ব্যাকটেরিয়া ভাইরাস তোমার বডিতে যখনই ঢোকে তখন সেগুলোকে মেরে ফেলে দেয় কে? ডাব্লিউবিসি। তাহলে এই জন্য বলতেছে ডাব্লিউবিসির কাজ কি? রোগ প্রতিরোধ করা। তোমার বডিতে যদি কোনো জায়গায় কেটে যায়, তোমার বডিতে যদি কোনো জায়গায় কেটে যায় তাহলে কি তুমি চাবা যে ওইখান থেকে কি রক্ত বেরোতে থাকবে না? তা তুমি কি চাবা যে রক্ত বেরোয় যাক? তখন তুমি কি করবা? ওই জায়গাটাকে ক্লট করবো কিনা? তো এই যে ক্লট করতে হয়, ব্লাড যদি কোনো জায়গায় কেটে যায় বা ব্লাড ভেসেল কেটে যায় তখন সেই জায়গায় ক্লটিং করতে হয়। ক্লটিং, ক্লটিংয়ের নাম কি? ক্লটিং কে করে? ক্লটিং করে হচ্ছে প্লাটিলেট বা অনুচক্রিকা। তাহলে আমাদের তিনটের কাজ তিন রকমের। যদি তুমি শুধু আমাকে আরবিসিতে ক্লাস নিতে বলতে, শুধু ভাইয়া আরবিসির উপর ক্লাস নেন, আমি নন স্টপ 12 ঘন্টা ক্লাস নিতে পারবো, মিনিমাম 12 ঘন্টা ক্লাস নিতে পারবো শুধু আরবিসির উপরে, জাস্ট তোমাদের বইয়ের মধ্যে থেকে, অন্য কোনো বইতে ঢুকবো না। কিন্তু আমি জাস্ট যতটুকু অ্যাটলিস্ট না জানলে না, যতটুকু অ্যাটলিস্ট জানা উচিত পড়াটাকে অনেক দিন পর্যন্ত মনে রাখার জন্য, সেইগুলো আমি বুঝাইছি। আশা করি এই ক্লাস করার পরে তোমার এই টপিক নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না, আমার যতটুকু বিশ্বাস। তারপরে যদি কোনো জায়গায় কোনো রকম প্রবলেম থাকে নেক্সট দিন দেখবা, দেখে এসে আমারে বলবা, আমি তারপরে বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে? আজকের মতো এতটুকু।